বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচয়িতা, এই অঞ্চলের প্রথম সাহিত্যে নোবেল প্রাপ্তি ব্যক্তিত্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুষ্টিয়া তথা কুমারখালীর গর্ব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর কবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, কুষ্টিয়া বিএনপি সংগ্রামী আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে আছেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সাংগঠনিক ব্যক্তিত্ব, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এবং মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে, সেই সাথে বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। কুষ্টিয়া বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জেলা, বিশেষ করে কুমারখালীকে যদি বাদ দেওয়া যায়, কুষ্টিয়ার অর্ধেকই নাই হয়ে যায়। আমাদের এখানে কুমারখালীর বাইরেও কুষ্টিয়ার ভাইরা আছে, তাদেরকে আমি ছোট করছি না, কেননা এই কুমারখালী মাটি আজ থেকে শত বছর আগে বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। আমরা এখানে আছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দীর্ঘ ৩০ বছর তার পদচারণা ছিল। আমাদের এই কুমারখালী থানা পাশেই কয়াগ্রাম, বিপ্লবী বাঘাযতীন সাহেবের জন্ম এখানে, লালন সাহেবের জন্ম কুমারখালীতে, মীর মোশাররফ সাহেব বিষাদ সিন্ধু লিখেছেন এই কুমারখালীতে বসে, কাঙাল হরিনাথ, এইরকম কুমারখালীর মাটি ধন্য। আজকে কুষ্টিয়া যে সংস্কৃতির রাজধানী বলা হতো, দীর্ঘ শত বছর আগে এইসব ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কুষ্টিয়া শিক্ষা সংস্কৃতি বিভিন্ন সেক্টরের উন্নয়ন ধারাবাহিকতায় আজকে আমরা এখানে। বর্তমান কুমারখালী আমাদের যে প্রধান অতিথি সাহেব আছেন, এরকম আরো অনেক বিখ্যাত মানুষের জন্ম। একটি প্রতিষ্ঠান, একটি সমাজ, একটি এলাকা উন্নয়ন বলি, বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্ট বলি, সমাজের উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ ব্যক্তিদের দ্বারাই সম্ভব। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই কুমারখালী এবং এই শিলাইদা। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই জন্মবার্ষিকীতে আমরা জানি রবীন্দ্রনাথ একজন কবি। আসলে বিশ্বের মধ্যে এই রকম কবি আর বিশ্বের কোথাও ছিল না। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, উনি একজন লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। উনি নিজের কণ্ঠে গান গাইতেন, উনি নাটক নিজে করতেন, উনি অভিনয় করতেন। উনি এমন কোন সেক্টর ছিল না যে সেটা উনি পারদর্শী ছিলেন না। পাশাপাশি উনি কিন্তু ব্যবসাও করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তবু দুই একটা ব্যাপার বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই উনি যখন লেখালেখি করতেন, আমার বাড়ি পাকে 1 গ্রাম পরে সদরপুরে, আমি আমার দাদাদের মুখে শুনেছি উনি সমাজের বিভিন্ন সম্মানীয় ব্যক্তি, বিভিন্ন পেশার ব্যক্তিদের এই
সেলাই জাতুকে ডাকতেন। সন্ধ্যার পরে উনি আসর জমাতেন। উনি বিভিন্ন লেখনীতে এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা উনি নিতেন। উনি সবার সাথে কথা বলতেন। আজকে বাংলাদেশের যে ঐতিহ্য, যে লাঠি খেলা, ঘোড়ার দৌড়, বিভিন্ন রকম যে ঐতিহ্যবাহী খেলাগুলো এখন নেই, এই খেলাগুলো এই শিলাইদাতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি প্রথা চালানোর সময় উনি এখানে যেভাবে তার কর্মজীবনের পাশাপাশি লেখালেখিতে পারদর্শী ছিলেন, সেই সাথে এই এলাকার উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। একটি ব্যক্তি কখন বিশ্বকবি হয়? যখন বিশ্ব সব দেশে তার অবদান থাকে। তো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলাদাহের জন্য যা করে গেছেন, আমরা এখন বইয়ের পাতায় আমরা এখন এটাকে বহন করছি। আমি নিজেও একজন গর্বিত মনে করি কুমারখালীতে জন্ম হওয়ার কারণে। আমরা জানি এই শিলাদাতে বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা ছোটকালে প্রাইমারি স্কুলে এইসব কবিতাগুলো পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই গীতাঞ্জলির একটি বিশেষ অংশ লিখেছিলেন। তাই কুমারখালী তথা কুষ্টিয়াবাসী রবীন্দ্রনাথকে আজীবন মনে রাখবে। জেলাতে নতুন নতুন বৈষম্যের কিছু নেতারা দেখছি অনেক অনেক রাজনৈতিক সংগঠনের কিছু সিনিয়র নেতাদেরকে অবমূল্যায়ন করে অপমান অপদস্থ করার চেষ্টা করে। কিন্তু আন্দোলনের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কুষ্টিয়াতে বিভিন্ন দল, বিশেষ করে বিএনপির নেতাদের সাথে আমাদের যে সমন্বয়, আমাদের যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, এটা আসলে বলার অপেক্ষায় রাখে না। আন্দোলনের সময় আরো কিছু প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করেছে। বিশেষ করে সদর হসপিটালের সামনে মেরিন ফার্মেসির আমরা শুধু জাস্ট গিয়ে বলেছি ভাই ওষুধ লাগবে, কোনো রকম টাকা নেই, আমাদেরকে সে ওষুধ দিয়ে সাহায্য করেছে। আমরা তো এই মানুষগুলোর নাম ভুলে যাচ্ছি। আমাদের গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল খালেক ভাই, তিনিও আমার আন্দোলনের সময়কার পরিচিত। আমি দেখেছি সে আমাকে তার বাইকের পিছনে নিয়ে হরিপুর সহ থানাপাড়া দিয়ে অসংখ্য মানুষের বাড়িতে গেছে এবং তাদের দেখভাল করছে, এখনো বর্তমানে দেখভাল অব্যাহত রাখছে। কুমারখালী থেকে তিয়াস ভাই জনবল নিয়ে আমাদের সাথে আন্দোলন করেছে। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোগ্রামে এসে আন্দোলনের এই দৃশ্যপটগুলো কিছুটা আপনাদের শোনালাম, কারণ এই মানুষগুলোকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। অধ্যক্ষ সৌরভুদ্দিন আমাকে আন্দোলনের সময় ফোন করে বলেছিল, বাবা তোমার যা প্রয়োজন তুমি মুজাক্কির রাব্বিকে বলবে, আমি পাঠিয়ে দেবো। আমি বলেছিলাম টাকা, দোয়া এবং কিছু জনবল প্রয়োজন। এই হচ্ছে আমাদের আন্দোলন। তা আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, প্রচন্ড গরম। আমি আর কথা বলাবো না। আমি চাই আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না। এবং দৃশ্যমান আওয়ামী লীগের যারা দোসর আছে, আওয়ামী লীগের যারা দোসর আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান, দেখেন হানিফ এমপি, সে বিভিন্ন রকম কলা কৌশলে টাকা ইনকাম করছে। তার ভাই আতাও তার শুনেছি তার চেয়ে বেশি টাকা ইনকাম করছে। আগামীতে কুষ্টিয়াতে যেন কোনো রাজনৈতিক দলে নতুন করে হানিফ জন্মাতে না পারে, কোনো ভাইয়ের ছত্রচ্ছায় থেকে যেন নতুন করে আতা জন্মাতে না পারে, সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে। আমরা চাই বাংলাদেশের অন্যান্য জেলায় কি হচ্ছে আমাদের সে বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। আমরা চাই আমরা কুষ্টিয়াতে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, আরো যেসব রাজনৈতিক দল আছে, আমাদের সমমনা, আমাদের চিন্তা চেতনা যদি মিলে যায়, আমাদের চিন্তন চেতনা যদি এমন হয় নতুন সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, তাহলে আমরা একসাথে কাজে কাজ মিলিয়ে এখন যেমন কাজ করছি, আগামী তো ইনশাল্লাহ আমরা আমাদের কাজের ধারা অব্যাহত রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।